নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে পেলেন কোন মন্ত্রণালয়ে, কারা বাদ পড়লেন, এসব নিয়ে আলোচনা তো চলছেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ভোটে না গিয়েও কিভাবে কেউ মন্ত্রী হন? সংসদ সদস্য না হয়েও কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান কেউ কেউ? এই প্রশ্ন এখন শুধু রাজনৈতিক মহলেই নয়, চায়ের দোকান থেকে শুরু করে অফিসের আড্ডা সবখানেই আলোচনার কেন্দ্রে। আজকের এই ভিডিওতে আমরা জানব টেকনোক্র্যাট মন্ত্রী কারা, কেন তাদের নিয়োগ দেওয়া হয় এবং এবারের মন্ত্রিসভায় কারা এই তালিকায় রয়েছেন। টেকনোক্র্যাট মন্ত্রী বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও নীতি নির্ধারণের সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভায় স্থান পান। বিশেষ করে অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার মতো জটিল খাতে এই ধরনের নিয়োগ বেশি দেখা যায়। বাংলাদেশের সংবিধানের ৫৬ ২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মোট সদস্যের অনধিক ১/১ এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন যারা সংসদ সদস্য নন। তবে শর্ত হল, সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য হওয়ার সব সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তিনি নির্বাচনে অংশ নিলে আইনগতভাবে অযোগ্য হতেন না। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ মতামত ও কারিগরি দক্ষতা কাজে লাগানো। এই ব্যবস্থার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে: রাষ্ট্র পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করা, জটিল নীতি নির্ধারণে বিশেষজ্ঞদের যুক্ত করা, সরকারি কাজের গতি বাড়ানো এবং প্রয়োজনে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা। এবারের মন্ত্রিসভায় মোট সদস্য রয়েছেন ৪৯ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৫ জন এবং উপমন্ত্রী ২৪ জন। এই মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পেয়েছেন মোট ৩ জন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি নির্বাচনে মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। আরেকজন পূর্ণমন্ত্রী হলেন ড. খলিলুর রহমান। তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি নির্বাচনে পরাজিত হলেও ক্রীড়াঙ্গনে দীর্ঘ অবদান ও পরিচিত মুখ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় বিষয়টি আলাদা করে নজর কেড়েছে। এতে বোঝা যায়, শুধু রাজনীতির অভিজ্ঞতা নয়, অন্যান্য ক্ষেত্রের অবদানও মন্ত্রিসভায় প্রবেশের পথ খুলে দিতে পারে। বাংলাদেশে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ নতুন কোনো বিষয় নয়। আগের সরকারগুলোতেও এই ধরনের নিয়োগ দেখা গেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন সময়ে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে টেকনোক্র্যাটদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে এই ব্যবস্থাকে ঘিরে বিতর্কও রয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, ভোটে না পেয়েও মন্ত্রী হওয়া কি গণতন্ত্রের পরিপন্থী নয়? জনগণের প্রতিনিধিত্ব তাহলে কোথায়? আবার সমর্থকদের মতে, রাষ্ট্র পরিচালনায় শুধু রাজনীতিবিদ নয়, বিশেষজ্ঞরাও প্রয়োজন। এই ব্যবস্থাকে কেউ দেখছেন দক্ষতা বাড়ানোর উপায় হিসেবে, আবার কেউ দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই: এই মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রীরা কি সত্যিই দেশ পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারবেন, নাকি এটি কেবল রাজনৈতিক সমন্বয়ের আরেকটি পদ্ধতি? এর উত্তর দেবে সময়ই। আপনার মতামত কি? ভোটে না গিয়েও মন্ত্রী হওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি শুধু নির্বাচিত প্রতিনিধিরাই মন্ত্রিসভায় থাকা উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।